অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। আমি আজ এসেছি ডক্টর রাখি পাল, বেথুন কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপিকা। আমার সাথে রয়েছে আমারই ছাত্রীরা। নাম বলো। চিত্রলেখা দে, শ্রেয়া বন্দ্যোপাধ্যায়। আজ আমরা আলোচনা করব তড়িৎচুম্বকীয় তরঙ্গ ও তার ব্যবহার নিয়ে। আধুনিক জীবনের অগ্রগতির সাথে সাথে বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার আমরা দৈনন্দিন জীবনের অঙ্গ করে নিয়েছি। দৈনন্দিন জীবনে আমরা ঘরের মধ্যে বিভিন্ন রকমের যন্ত্রপাতি ব্যবহার করে থাকি। যেমন ধরো, রান্নাঘরে মাইক্রোওয়েভ মেশিন, তারপর ইন্ডাকশন ওভেন, তারপর আমরা স্মার্টফোন ব্যবহার করি, ব্লুটুথ স্পিকার ব্যবহার করি, তারপর আমরা শপিং মলে যখন যাই, শপিং মলে ঢোকার সাথে সাথে বিপ বিপ শব্দ করে আমাদের মেটাল ডিটেক্টর। আবার বেরোবার সময় কোনো কিছু ঠিকঠাক নিয়ে বেরিয়েছো কিনা সেটা দেখার জন্য বিপ বিপ করে শব্দ হয়। তারপরে বাথরুমে গেলে স্মার্ট কল, কলের নিচে হাত দিলেই জল পড়ছে অটোমেটিক্যালি, আবার হাত সরিয়ে নিলে জল আর পড়ছে না, পড়া বন্ধ হয়ে যাচ্ছে। এই সমস্ত যন্ত্রপাতিগুলো তো আমরা সবাই ব্যবহার করেছি, কিন্তু এই যন্ত্রপাতিগুলো কোন প্রিন্সিপালে কাজ করে জানা আছে? আমাদের দ্বাদশ শ্রেণীতে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ও তার ব্যবহার বলে যে চ্যাপ্টারটি আছে, সেই চ্যাপ্টারটির থেকে কনসেপ্ট ইউজ করে আমরা আজকে জানব এই সমস্ত যন্ত্রপাতিগুলো কিভাবে কাজ করে। প্রথমে আমরা আলোচনা করি তরঙ্গ সম্পর্কে। তোমরা একাদশ শ্রেণীতে তরঙ্গ সম্পর্কে পড়েছ, মনে আছে তো চিত্রলেখা? হ্যাঁ ম্যাম। কোনো বিঘ্ন বা ডিস্টারবেন্স যখন এক স্থান থেকে অন্য স্থানে পর্যায়ক্রমিকভাবে অগ্রসর হয় তখন তাকে তরঙ্গ বলে। বেশ, একাদশ শ্রেণীতে কোন কোন তরঙ্গের কথা পড়েছ? অনুদৈর্ঘ্য তরঙ্গ আর তির্যক তরঙ্গের কথা পড়েছি ম্যাম। শ্রেয়া, তুমি উদাহরণ দিয়ে বোঝাতে পারবে? তির্যক তরঙ্গের কণাগুলির আন্দোলন তরঙ্গের অভিমুখের সাথে লম্বভাবে থাকে, যেমন টান করা তারে সৃষ্ট তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গের কণাগুলির আন্দোলনের সমান্তরালে থাকে তরঙ্গের অভিমুখ, যেমন শব্দ তরঙ্গ। একদম ঠিক বলেছ। আচ্ছা, এমন কোন তরঙ্গ জানা আছে যা মাধ্যম ছাড়াই অগ্রসর হতে পারে? ম্যাম, আলোক তরঙ্গ। বাহ, বেশ। তাহলে আলো কিভাবে অগ্রসর হয়? আলো হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এর মধ্যে একটি তড়িৎ অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড আর একটি চুম্বকীয় অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড থাকে। এই ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড পরস্পরের সাথে লম্বভাবে অর্থাৎ পারপেন্ডিকুলারলি থাকে এবং দুজনেই ত্রিকোণমিতির সাইন বা কোসাইন কার্ভের মতো আন্দোলন করতে করতে এগিয়ে চলে, অর্থাৎ সাইনোসয়েডালি অসিলেট করতে করতে এগিয়ে চলে। এই ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড দুজনে দুটি তির্যক তরঙ্গের আকারে পরস্পরের সাথে লম্বভাবে অর্থাৎ পারপেন্ডিকুলারলি অগ্রসর হতে থাকে। এই দুটি ওয়েভ পরস্পরের সাথে সেম ফেজে থাকে। এই তরঙ্গ অগ্রসর হওয়ার জন্য কোনো মাধ্যমের আবশ্যকতা হয় না। শূন্য মাধ্যমে এই তরঙ্গ একটি বিশেষ গতিবেগ নিয়ে অগ্রসর হয়। তোমাদের কি জানা আছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? ম্যাম, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাই তো? একদম সঠিক। এটি হলো মহাবিশ্বে কোনো বস্তুকণার গতিবেগের সর্বাধিক সীমা, অর্থাৎ কোনো বস্তু কখনোই 3 × 10⁸ মিটার পার সেকেন্ড অপেক্ষা বেশি বেগে যেতে পারবে না। ম্যাম, আপনি বললেন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ মাধ্যম ছাড়াই অগ্রসর হয়, তাহলে আলো কিভাবে কাচের মধ্যে দিয়ে যায়? মাধ্যম ছাড়াই এগোতে পারবে না বলে কি আর মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারবে না? অবশ্যই যেতে পারবে। অবশ্য মাধ্যমের মধ্যে দিয়ে যাওয়ার সময় এই তরঙ্গের গতিবেগ কিছুটা কমে যায়, আবার কিছুটা অংশ মাধ্যম শোষণ করেও নেয়। যেমন কাঁচের মধ্যে দিয়ে আলোর বেগ কিছুটা কমে যায়। এই বেগ হ্রাসের অনুপাতকে কি দিয়ে প্রকাশ করা হয় জানো? ওর প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে। আবার তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো মোটা কাঁচের পাতের মধ্যে দিয়ে আলোর তীব্রতা বা ইন্টেন্সিটি কিছুটা কমে যায়। হ্যাঁ ম্যাম, দেখেছি। আচ্ছা, তড়িৎচুম্বকীয় তরঙ্গে তো ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, আর আলো তো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে আলোতে তো আমরা ইলেকট্রিক শকও অনুভব করি না, বা আলো তো কখনো লোহাকে আকর্ষণও করে না। বেশ সুন্দর একটা প্রশ্ন করেছো তো। প্রথমে জানবো ইলেকট্রিক শক
কিভাবে হয়? কোনো দুটি স্থানের বিভব প্রভেদ অত্যধিক হলে একটি স্থান থেকে আধান অর্থাৎ ইলেকট্রন অন্য স্থানে পৌঁছাবার চেষ্টা করে নিকটবর্তী যে কোনো মাধ্যমকে ইউজ করে। জেনারেলি এটা গ্রাউন্ড অর্থাৎ মাটিতে চলে যাওয়ার চেষ্টা করে। যদি সেখানে কোনো মানব শরীর উপস্থিত থাকে তাহলে মানব শরীরের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলে যায় ভূপৃষ্ঠে, আর অন্য কন্ডাক্টর বা মেটাল যদি থাকে তাহলে সেটার মধ্যে দিয়েও তড়িৎ প্রবাহ ভূপৃষ্ঠে যেতে পারে। আর যদি মানব শরীরের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যায় তখনই সে ইলেকট্রিক শক অনুভব করে। এবার দেখতে হবে এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ দ্বারা এই কাজ সম্ভব কিনা। তার জন্য প্রথমেই দরকার মাধ্যমকে তড়িতাহিত করা। মাধ্যম তড়িতাহিত না হলে তো ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব তৈরি হবে না। এবার তড়িতাহিত করতে গেলে মাধ্যমের পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রনকে ছিনিয়ে বের করে আনতে হবে। তোমরা রসায়নে আয়নীকরণ শক্তি অর্থাৎ আয়োনাইজেশন পোটেনশিয়াল পড়েছো? হ্যাঁ ম্যাম, কোনো পরমাণুর সর্ববহিস্থ কক্ষ থেকে একটি ইলেকট্রন বের করে আনতে ন্যূনতম যে শক্তি প্রয়োজন হয় তাকে ওর আয়নীকরণ শক্তি বলা হয়। একদম ঠিক। এবার দেখতে হবে তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি কতটা। তার জন্য একটি ফর্মুলা শিখব। যদি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হয় তবে এনার্জি E = h/c/λ হয়। এখানে h হলো প্ল্যাঙ্কের ধ্রুবক আর c হলো আলোর গতিবেগ। অর্থাৎ আমরা দেখলাম তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা যত কম হবে শক্তি তত বেশি হবে। কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক জানো তো চিত্রলেখা? হ্যাঁ ম্যাম, কম্পাঙ্ক ইকুয়ালস টু গতিবেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য। গুড। তাহলে এনার্জি h × কম্পাঙ্কও লিখতে পারি। এনার্জি বা শক্তি যত বাড়বে কম্পাঙ্কও তত বাড়বে, আবার তরঙ্গ দৈর্ঘ্য তত কমতে থাকবে। আমরা শক্তির তারতম্য হিসাবে তড়িৎচুম্বকীয় তরঙ্গকে 7টি শ্রেণীতে ভাগ করতে পারি। সবচেয়ে কম শক্তিযুক্ত তরঙ্গ হল রেডিও তরঙ্গ, যার তরঙ্গ দৈর্ঘ্য কয়েক কিলোমিটার থেকে শুরু করে কয়েক মিটার পর্যন্ত হতে পারে। তার চেয়ে একটু বেশি শক্তি হল মাইক্রোওয়েভ তরঙ্গের, যার তরঙ্গ দৈর্ঘ্য কিনা কয়েক মিটার থেকে শুরু করে কয়েক মিলিমিটার অবধি হতে পারে। এর চেয়ে আর একটু বেশি শক্তি হল ইনফ্রারেড অর্থাৎ অবলোহিত তরঙ্গ, যার তরঙ্গ দৈর্ঘ্য কয়েক মিলিমিটার থেকে শুরু করে কয়েক মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। তোমরা কি জানো এই প্রখর গ্রীষ্মে বাইরে যে তাপপ্রবাহ চলছে তা আসলে এই ইনফ্রারেড বা অবলোহিত তরঙ্গেরই কারসাজি? হ্যাঁ ম্যাম। ম্যাম, তাহলে তাপও এক রকমের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ? হ্যাঁ, ঠিকই ধরেছ। তাপ হলো অবলোহিত শ্রেণীর তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। একটা ছোট্ট পরীক্ষা বাড়িতে করে দেখতে পারো। একটা ছোট সেফটি পেন বা সূচের ডগা সাঁড়াশির সাহায্যে ধরে গ্যাসে গরম করবে। দেখবে সেটি প্রথমে বর্ণহীন, তারপরে লাল এবং শেষে সাদা হয়ে যাবে। কেন এরকম হয় ম্যাম? কারণ গরম হলে প্রথমে এটি ইনফ্রারেড তরঙ্গ নিঃসরণ করে, সেটা আমরা দেখতে পাবো না। আবার তাই তখন ওর থেকে কোনো রকম রং বেরোবে না। আবার তাপমাত্রা যদি আরো বৃদ্ধি হয় তাহলে সেপ্টিপিনটি বেশি শক্তির তরঙ্গ নিঃসরণ করে। আমরা জানি E = k × T, সুতরাং টেম্পারেচার যত বাড়বে এনার্জি তত বাড়বে। শক্তির দিক থেকে ইনফ্রারেডের পরেই স্থান দৃশ্যমান তরঙ্গের অর্থাৎ লাইট ওয়েভ। এর তরঙ্গ দৈর্ঘ্য হল 0.7 মাইক্রন থেকে 0.4 মাইক্রন পর্যন্ত। মাইক্রন মানে বোঝো তো 10⁻⁻6 মিটার অর্থাৎ মাইক্রোমিটার। আচ্ছা, রামধনুর 7টি রং পরপর বলতে পারবে? ম্যাম, বেনিয়া সহকলা বা বিবজর অর্থাৎ বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। একদম। এর মধ্যে লাল রঙের শক্তি সবচেয়ে কম অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক, আর বেগুনির শক্তি সবচেয়ে বেশি অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, 0.4 মাইক্রনের কাছাকাছি। এবার দেখো ইনফ্রারেড বা অবলোহিত কথাটিতে রেড বা লালের উল্লেখ আছে। তার কারণ লাল রঙের ঠিক নিচেই আছে ইনফ্রারেড। আবার বেগুনি রঙের চেয়ে একটু বেশি শক্তি সম্পন্ন তরঙ্গকে বলা হয় অতি বেগুনি রশ্মি। এর তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর চেয়ে কম অর্থাৎ 0.4 মাইক্রন থেকে 100 অ্যাংস্ট্রম পর্যন্ত এর সীমানা।
100 অ্যাংস্ট্রম মানে কত মাইক্রন হয় বলো তো? 1 মাইক্রন মানে 10⁻⁻6 মিটার, আর 1 অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10 মিটার। কাজেই 100 অ্যাংস্ট্রম মানে হলো 10⁻⁸ মিটার, অর্থাৎ 0.01 মাইক্রন। কাজেই এটা আমরা 0.4 মাইক্রন থেকে 0.01 মাইক্রনও বলতে পারি। আচ্ছা, একটা জিনিস বুঝলে যে এই বিশাল ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মধ্যে ভিজিবল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত কম রেঞ্জের মধ্যে, মাত্র 0.4 থেকে 0.7। আবার এই অতিবেগুনি রশ্মি অপেক্ষা বেশি শক্তির যে তরঙ্গ, তাকে আমরা এক্স রে বলি। এই এক্স রের তরঙ্গ দৈর্ঘ্য হল 100 অ্যাংস্ট্রম থেকে শুরু করে 0.1 অ্যাংস্ট্রম পর্যন্ত। বুঝতে পেরেছ? এর থেকেও শক্তিশালী যে তরঙ্গ, তাদের আমরা বলি গামা রশ্মি। আস্তে আস্তে এদের ব্যবহার সম্বন্ধে জানবো। এখন একেবারে সবগুলো বলে ফেললাম তো হয়তো গুলিয়ে যেতে পারে। আগে বলি, এই 7 রকম যে তরঙ্গ সম্বন্ধে জানলাম, সূর্যরশ্মিতে কিন্তু সবগুলোই বর্তমান থাকে। তাদের মধ্যে আমরা পঞ্চেন্দ্রিয় দিয়ে কোনগুলো বুঝতে পারি বলতো? ইনফ্রারেড থেকে আমরা উষ্ণতা পাই, যেটা আমরা আমাদের স্কিন দিয়ে বুঝতে পারি বা চামড়া দিয়ে, আর দৃশ্যমান আলো চোখ দিয়ে দেখতে পাই। তাহলে বাকি 5টি আমরা 5 ইন্দ্রিয়ের দ্বারা তো বুঝতে পারছি না। তার মানে কি তারা নেই? তারা কিন্তু আছে। এদের মধ্যে যেগুলো রেডিও ওয়েভ বা মাইক্রোওয়েভ, এগুলো অনেকটা আমাদের বায়ুমণ্ডলে প্রতিহত হয়ে যায়, কিছু কিছু আবার এসে পৌঁছায়। সেগুলো আমাদের খুব একটা ক্ষতি করে না। কিন্তু এদের মধ্যে যে উচ্চ শক্তির রশ্মিগুলি, যেমন অতিবেগুনি, এক্স রশ্মি বা গামা রশ্মি, এগুলি কিন্তু মানবদেহের জন্য যথেষ্ট ক্ষতিকর। তারা যদি ভূপৃষ্ঠে এসে পড়তো, তাহলে আজ আর আমাদের এখানে এসে বসে থাকতে হতো না। এর জন্য দায়ী কে জানো? আমাদের বায়ুমণ্ডল। এই পৃথিবীর উপরে যে বায়ুমণ্ডল আছে, সেই বায়ুমণ্ডল আছে বলেই আমরা এখানে বেঁচে আছি। এই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে এই অতিবেগুনি, এক্স রে বা গামা রশ্মি শোষিত হয়ে যায়। যেমন অতিবেগুনি রশ্মি শোষিত হয়ে যায় ওজোনোস্ফিয়ারে উপস্থিত ওজোন গ্যাস দ্বারা, আর এক্স রে আয়নোস্ফিয়ারে শোষিত হয়। আবার গামা রশ্মি, যেটা সবচেয়ে বেশি শক্তিশালী রশ্মি, তার তো ক্ষতির ক্ষমতা সবচেয়ে বেশি, সেটিও বিভিন্ন স্তরে শোষিত হতে হতে এসে ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 30 কিলোমিটার উপরেই প্রায় 90% শোষিত হয়ে যায়। যেটুকু এসে পৌঁছায় সেটুকু আমাদের তেমন ক্ষতি করতে পারে না। এখানে আমাদের যে বিজ্ঞানীরা গামা রে ডিটেক্টর নিয়ে কাজ করেন, তারা দেখেছেন, বিভিন্ন আমরা জার্নাল থেকে বা সায়েন্টিফিক ম্যাগাজিন থেকে জানতে পারি যে তারা বিভিন্ন রকম বেলুন পাঠিয়ে এক্সপেরিমেন্ট করেন। সেই বেলুনগুলো হাইড্রোজেন গ্যাস বা হিলিয়াম গ্যাসের সাহায্যে ভূপৃষ্ঠ থেকে 30 বা 40 কিলোমিটার উপরে পাঠানো হয়। সেই বেলুনের মধ্যে ডিটেক্টর থাকে। সেই বেলুনে তারা ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটারের উপরে গামারের উপস্থিতি উল্লেখ করেছেন। সেগুলো আমরা খবরে দেখেছি। এরপরে আসি চিত্রলেখা একটু আগে যে প্রশ্ন করেছিল তার উত্তরে। চিত্রলেখা প্রশ্ন করেছিল, আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গে শক খাই কিনা। তাই আমি বলেছিলাম যে যদি তড়িতাহিত করতে পারে তবেই শক খাওয়ার প্রশ্ন আসবে। এর উত্তর হলো, কিছু কিছু রশ্মি তড়িতাহিত করতে পারে মাধ্যমকে। কি কি? যেমন অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি এবং গামা রশ্মি। এদের তড়িতাহিত করার ক্ষমতা আছে। তরঙ্গের শক্তি অর্থাৎ E=h/nu বা E=hc/λ, এটি যদি মাধ্যমের আয়নীকরণ শক্তি অপেক্ষা বেশি হয় তবেই আয়নীকরণ সম্ভব। তোমরা ফটোইলেকট্রিক এফেক্টের নাম শুনেছ? হ্যাঁ ম্যাম, ধাতুর উপর আলো ফেললে ইলেকট্রন নির্গত হয়। একদম ঠিক। এক্ষেত্রে ধাতুর কার্য অপেক্ষকের থেকে বেশি শক্তির আলো পাঠালে তবেই কিন্তু তড়িৎ প্রবাহ পাবো। এই পর্যন্ত আমরা 7 রকম তড়িৎচুম্বকীয় তরঙ্গের নাম শিখলাম। কি কি বলো তো শ্রেয়া? হ্যাঁ ম্যাম, রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভ, অবলোহিত তরঙ্গ, দৃশ্যমান তরঙ্গ, অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি আর গামা রশ্মি। বাহ, বেশ। এর পরের পর্যায়ে আমরা জানব এই রশ্মিগুলি আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহারের সামগ্রীতে কিভাবে ব্যবহার করা হয়। প্রথমেই বলি
রেডিওর কথা। আচ্ছা, আমরা এই যে রেডিও স্টেশনে কথা বলছি, এটা কিভাবে সবার কাছে পৌঁছে যাচ্ছে বলতো? কিভাবে ম্যাম? দেখো, আমরা এই যে মাইক্রোফোনে কথা বলছি, এই শব্দ তরঙ্গ প্রথমে ইলেকট্রিক তরঙ্গে রূপান্তরিত হচ্ছে যন্ত্রের মাধ্যমে। এবার এই রেডিও স্টেশনে, আকাশবাণীতে ট্রান্সমিটারের সাহায্যে সেই ইলেকট্রিক তরঙ্গকে ছেড়ে দেওয়া হবে বাতাসে। তার আগে দরকার মডিউলেশন। মডুলেশন কি ম্যাম? ধরো, তুমি কোনো চিঠি বা প্রয়োজনীয় জিনিস দূরের শহরে কোনো বন্ধু বা আত্মীয়কে পাঠাতে চাইছো। শুধু চিঠিটা ডাকবাক্সে ফেলে দিয়ে এলে কি হবে? রাস্তায় তো ছিঁড়ে যেতে পারে। তাই সবার আগে দরকার জিনিসটা ভালোভাবে প্যাকিং করা, যাতে রাস্তায় নষ্ট না হয়ে যায়। ঠিক তেমনই ইলেকট্রিক্যাল সিগন্যালকে যদি ঠিকমতো প্যাকিং করে না পাঠানো হয়, বায়ুমণ্ডলে সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে, তার ইন্টেন্সিটি কমে যেতে পারে। এই কাজকে বলা হয় নয়েজ। এই কাজটি করা হয় মডিউলেশন দ্বারা। নয়েজ কমানোর কাজটি মডিউলেশন করে। এই মডিউলেশন হলো দু প্রকার, অ্যাম্প্লিটিউড মডিউলেশন বা AM এবং ফ্রিকোয়েন্সি মডিউলেশন বা FM। AM এ একটি হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার ওয়েভ বা বাহক তরঙ্গ নেওয়া হয়। সেই ক্যারিয়ার ওয়েভের অ্যাম্প্লিটিউডের উপর আমাদের যে ইনফরমেশন সিগন্যাল, মানে আমরা যে কথাটা বলছি, সেই সিগন্যালটি পাঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ কিনা ক্যারিয়ার ওয়েভের অ্যাম্প্লিটিউড কমা বা বাড়া নির্ভর করে আমাদের সিগন্যালটির দ্বারা। এবার সেই ক্যারিয়ার সিগন্যাল নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পরে শ্রোতাদের কাছে পৌঁছায়, যেখানে রেডিও সেটের মধ্যে রিসিভার থাকে। সেই রিসিভারের মধ্যে থাকে ডিমডিউলেশন ইউনিট, যার মাধ্যমে ক্যারিয়ার সিগন্যালটিকে ফেলে দিয়ে আমাদের প্রয়োজনীয় সিগন্যালটি কালেক্ট করা হয় এবং অ্যাম্প্লিফাই করে শ্রোতাদের শোনানো হয়। তাহলে ডিমডিউলেশন ইউনিটের কাজটি কিরকম বোঝা গেল? ঠিক যেমন আমরা চিঠি বা পার্সেল ডেলিভারি পাওয়ার পর প্যাকেটটা ছিঁড়ে ফেলে আমাদের প্রয়োজনীয় সামগ্রী বের করে নিই, অনেকটা সেরকম। ঠিক ধরেছ চিত্রলেখা। আর একরকম মডিউলেশনের কথা বললাম, ফ্রিকোয়েন্সি মডিউলেশন বা FM। সেখানেও ক্যারিয়ার সিগন্যাল বা বাহক তরঙ্গের প্রয়োজন হয়, কিন্তু এই যে প্রয়োজনীয় ইনফরমেশন সিগন্যাল, মানে আমরা যে কথাটা বলছি, সেটি ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সিকে পরিবর্তন করে দেয়। তারপর একই রকম ভাবে দূরত্ব অতিক্রম করার পর রিসিভারে ডিমডিউলেশন হয়ে শ্রোতাদের কাছে পৌঁছে যায়। আচ্ছা, তোমরা FM রেডিওর নাম শুনেছো তো চিত্রলেখা? হ্যাঁ ম্যাম, কলকাতায় যখন থাকি FM এ গান শুনেই তো আমার ঘুম ভাঙে। আগে তো বর্ধমানের গ্রামের বাড়িতে FM ঠিক মতো শোনাই যেত না। তখন বাবা মা গীতাঞ্জলি চ্যানেলে খবর শুনতেন। এখন অবশ্য অনেক ভালো হয়েছে। হ্যাঁ, এর কারণ কি জানো? খবরের চ্যানেলগুলি AM সিগন্যাল ব্যবহার করে, যার কম্পাঙ্ক 535 থেকে 1705 কিলোহার্টজের মধ্যে থাকে। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য মোটামুটি 200 মিটার থেকে 600 মিটারের আশেপাশে থাকে। এই সিগন্যাল অনেক দূর পর্যন্ত যেতে পারে। যদিও সিগন্যালের কোয়ালিটি খুব একটা ভালো হয় না, তবে কাজ চলে যায়। আবার FM এ একটু বেশি কম্পাঙ্কের তরঙ্গ ব্যবহার করা হয়, মোটামুটি 88 থেকে 105 মেগাহার্টজের মধ্যে। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য প্রায় 3 মিটারের আশেপাশে থাকে। এই FM অর্থাৎ ফ্রিকোয়েন্সি মডিউলেশনের ভালো দিকটা হলো এটির সিগন্যাল কোয়ালিটি খুব ভালো হয়, তবে খুব বেশি দূরত্ব যেতে পারে না। তবে এখন তো আকাশবাণীর নতুন রেডিও স্টেশন চালু হয়েছে আসানসোল, বোলপুর এবং আরো অনেক জায়গাতে। তাই তোমার গ্রামের বাড়ি থেকেও এখন FM এ ভালোই গান শুনতে পাবে। এরপর কোন যন্ত্র নিয়ে আলোচনা করি বলো তো? ম্যাম, মাইক্রোওয়েভ নিয়ে একটু বলুন না। রেডিও ওয়েভের পরেই তো মাইক্রোওয়েভ। আচ্ছা বেশ, মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য কত বলেছিলাম মনে আছে? 1 মিটার থেকে শুরু করে প্রায় 1 মিলিমিটার পর্যন্ত। আর যদি ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক জানতে চাও, তাহলে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু C/λ ফর্মুলা ইউজ করে হিসাব করে নিও। কত হবে বলতো? 0.3 গিগাহার্টজ থেকে 300 গিগাহার্টজের মধ্যে। গিগাহার্টজ মানে জানো তো? 10⁹ হার্টজকে 1 গিগাহার্টজ বলে। এবার আমাদের বাড়িতে যে কমার্শিয়াল মাইক্রোওয়েভ মেশিন আছে, সেটি 2.24 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। অর্থাৎ এর তরঙ্গ দৈর্ঘ্য হল 12.2 সেন্টিমিটার, অর্থাৎ 12.2 সেন্টিমিটার। এই মাইক্রোওয়েভ মেশিনের ভিতরে
থাকে একটি ট্রান্সফরমার আর একটি ম্যাগনেট্রন। মেন এই দুটি যন্ত্রই থাকে, এছাড়াও আরো কিছু যন্ত্র থাকে যেগুলি পরে বলছি। এই ম্যাগনেট্রন নামে যে যন্ত্র আছে, এটির মূল কাজ হলো তড়িৎ শক্তি ব্যবহার করে ওই কম্পাঙ্কের অর্থাৎ 2.24 গিগাহার্টজ কম্পাঙ্কের মাইক্রোওয়েভ তরঙ্গ সৃষ্টি করা। এই তরঙ্গ সৃষ্টি করার জন্য কয়েক হাজার ভোল্ট বিভব দরকার। আমাদের ইলেকট্রিক সাপ্লাই লাইন থেকে আমরা 220 ভোল্ট পাওয়ার পাই। এই 220 ভোল্টকে অ্যাম্প্লিফাই করার জন্য প্রয়োজন হয় মেশিনের ভিতরে থাকা একটি হাই ভোল্টেজ ট্রান্সফরমার। সেটি স্টেপ আপ ট্রান্সফরমারের কাজ করে, 220 ভোল্ট থেকে কয়েক হাজার ভোল্টে ওর বিভবকে তুলে ধরে। এর সাথে থাকে একটি কুলার মেশিন এবং আরো কিছু অ্যাসোসিয়েটেড যন্ত্রপাতি। এরপর চলে আসি আমাদের মেশিনের দরজা খুলে খাবার রাখার যে চেম্বারটি, সেটির কথায়। এই চেম্বারটির মধ্যে মাইক্রোওয়েভ রেডিয়েশন প্রবেশ করে। এই চেম্বারটি কি দিয়ে তৈরি বলতো? মেটাল অর্থাৎ ধাতু দিয়ে তৈরি। এর দরজাটি কাঁচের হলেও এর মধ্যে ধাতব প্রলেপ দেওয়া থাকে, যাতে মাইক্রোওয়েভ রেডিয়েশন কোনোভাবেই বেরিয়ে না আসে। এরপরে আসি খাবারের কথায়। আচ্ছা বলতো, আমাদের খাদ্যদ্রব্যকে কি কি ভাগে ভাগ করা যায়? ম্যাম, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল। খুব ভালো। তার সাথে অবশ্যই যে জিনিসটা থাকবে সেটা তো জল। এবার দেখো, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের অণুগুলি বৃহদাকার হয়। প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। প্রোটিনের এক একটার মলিকিউল তাদের আণবিক গুরুত্ব প্রায় কয়েক হাজার ডাল্টন অব্দি হতে পারে। আবার কার্বোহাইড্রেট যে বড় বড় চেন দিয়ে তৈরি হয়, সেই কার্বোহাইড্রেট তাদের কয়েকশো ডাল্টন অব্দি তাদের আণবিক গুরুত্ব হতে পারে। কিন্তু জলের আণবিক গুরুত্ব কত জানো? হ্যাঁ ম্যাম, 18। ঠিক বলেছ। সুতরাং জল মোটামুটি হালকা অণু বলেই পরিচিত। আর জল তো পোলার মলিকিউল। পোলার অণু কাকে বলে জানো? হ্যাঁ ম্যাম, যাদের পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকে তাদের পোলার অণু বলে। আর পোলার অণু ইলেকট্রিক ফিল্ডের উপস্থিতিতে কি করে বলতো? ম্যাম, এইগুলো আমরা পড়েছি। পোলার অণু ইলেকট্রিক ফিল্ডের দিকে নিজেদের অভিমুখ ঘুরিয়ে নেয়। বাহ, বেশ। এবার ওই মাইক্রোওয়েভ রেডিয়েশন কিভাবে খাবার গরম করে দেখে নিই। খাবারটিকে কাঁচের বা ফাইবারের পাত্রে রাখা হয়, কারণ কাঁচ বা ফাইবারের মধ্যে দিয়ে রেডিয়েশন নির্বিঘ্নে প্রবেশ করতে পারে। যদি ধাতব পাত্রে রাখা হতো তাহলে মাইক্রোওয়েভ মেটাল ভেদ করে খাবারে প্রবেশ করতে পারত না, কারণ আমরা জানি কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফিল্ড প্রবেশ করে না। এই কারণেই আমাদের মাইক্রোওয়েভের ভেতরের চেম্বারটি মেটাল দিয়ে তৈরি হয়। এরপর দেখি কি হয়। মাইক্রোওয়েভটা সুইচ অন করার পরে পাত্রে থাকা খাবারের অণুগুলি ওই রেডিয়েশনের সম্মুখীন হয়। তার মধ্যে জলের অণুগুলি তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে উপস্থিত ইলেকট্রিক ফিল্ডকে দেখে খুব উত্তেজিত হয়ে পড়ে। জলের পোলার অণুগুলি ইলেকট্রিক ফিল্ডের দিকে ঘুরে যেতে থাকে। আবার এটি তো একটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, কাজেই এই ফিল্ডের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ ক্রমশ পরিবর্তিত হতে থাকে, যেহেতু কম্পন হয়। আবার তার সাথে সাথে জলের অণুগুলিও ক্রমাগত নিজেদের ঘুরিয়ে নিতে থাকে। এই প্রবল ছোটাছুটির ফলে যে শক্তি উৎপন্ন হয় সেটা তাপ শক্তিতে রূপান্তরিত হয় এবং খাবার গরম হয়। মনে রাখবে, খাবারের মধ্যে জলের অণু যদি না থাকে তাহলে কিন্তু মাইক্রোওয়েভ ওভেন কোনো কাজ করবে না। শুধু তেলকে যদি তুমি গরম করো, 1 কাপ তেল নিয়ে গরম করো, তাহলে কিন্তু গরম হবে না। পোলার অণু লাগবে, হালকা পোলার অণু। মেনলি জল দিয়েই কাজটা হয়। তাহলে বুঝতে পারছো মাইক্রোওয়েভে কেন তাড়াতাড়ি গরম হয় খাবার? হ্যাঁ ম্যাম, গ্যাসে খাবার গরম করলে তো পাত্রটি তলা থেকে গরম হয়, তাই দেরি হয়। আর জল তো খাবারের ভেতরেই থাকে, তাই খাবারগুলি ভিতর থেকে গরম হয়। সেই জন্য তাড়াতাড়ি গরম হয় মাইক্রোওয়েভ ওভেনে। ম্যাম, মাইক্রোওয়েভ ওভেন তো বুঝলাম, ইন্ডাকশন ওভেন কিভাবে কাজ করে? ওতেও তো খাবার তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আবার কোনো আগুনও জ্বলে না, নিচের কাজটাও খুব একটা গরম হয় না। আচ্ছা, তাহলে এবার ইন্ডাকশন ওভেন নিয়ে আলোচনা করা যাক। তোমরা দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইতে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎচুম্বকীয় আবেশ চ্যাপ্টারটা নিশ্চয়ই পড়েছো। বলতে পারবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কাকে বলে? হ্যাঁ ম্যাম, পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো কুণ্ডলী বা সার্কিট রাখা হয়, তবে সেই সার্কিটে তড়িৎচালক বলের সৃষ্টি হয়। বাহ, ঠিক বলেছ।
এই তড়িৎচুম্বকীয় আবেশের ব্যবহারিক প্রয়োগ করা হয় ইন্ডাকশন ওভেনে। এর ভিতরে একটি তামার স্পাইরাল আকৃতির কয়েল থাকে, যার মধ্যে দিয়ে কারেন্ট পাঠানো হয়। তো কারেন্ট পাঠালে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এটা তো তোমরা ক্লাস 12-এই শিখেছ। এবার আমাদের বাড়ির ইলেকট্রিসিটি লাইনটা এসি না ডিসি বলতে পারবে? ম্যাম, এসি। ঠিক বলেছ, এটা এসি লাইন। এর ফ্রিকোয়েন্সি হলো 50 হার্টজ এবং আরএমএস ভোল্টেজ হলো 220 ভোল্ট। এবার ওই কয়েলের মধ্যে এসি কারেন্ট পাঠালে কি হবে বলতো? ওই কয়েল একটি পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। কয়েলের উপরে সেরামিক প্লেট বসানো থাকে, যার উপরে ওই রান্না করার পাত্রটি রাখা হয়। সুতরাং ওই পাত্রটি একটি চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড অনুভব করে। তাহলে ওর মধ্যে দিয়ে তো তড়িৎচালক বল তৈরি হবে, যেটা এইমাত্র চিত্রলেখা বলল যে তড়িৎচুম্বকীয় আবেশ একটি চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মেটালকে রাখলে তড়িৎচালক বল তৈরি করে। তাহলে ওই পাত্রটির মধ্যে দিয়ে কারেন্ট যাবার কথা। এবার এই কারেন্ট কিন্তু সাধারণ যে তারের মধ্যে দিয়ে সোজা পথে কারেন্ট যায়, যেমন টর্চ বা অন্য কোনো ব্যাটারি সার্কিটে দেখেছো, সেরকম সোজা পথে যাবে না, কারণ এটি একটি চওড়া পাত্র, তারের মতো সরু নয়। এর ভিতরে কারেন্টগুলি ছোট ছোট বর্তনীতে ঘুরপাক খেতে থাকে, যাদের বলা হয় এডি কারেন্ট। এই এডি কারেন্ট ধাতব পাত্রের তলদেশে পাক খেতে থাকে এবং শক্তি ব্যয় করতে থাকে। এই শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় এবং খাবারকে গরম করে। এই কাজে বিশেষ ধরনের তলদেশ যুক্ত ধাতব পাত্র ব্যবহার করা হয়, যাতে এডি কারেন্টের হিটিং বেশি হয়। আর ওভেনের উপরিতলে যে সেরামিক প্লেট থাকে, সেটি যেহেতু ধাতু নয়, তাই এডি কারেন্টও তৈরি করতে পারে না, তাই সেটি নিজে থেকে গরমও হতে পারে না। আর তার উপরে যে পাত্রটি থাকে, সেটির থেকে ও হিট পায়। সেই জন্যই ওই কাঁচের অংশটি, সেরামিক প্লেটটি খুব সামান্য গরম হয়ে যায়। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। এরপরে আসি। আচ্ছা, আর তো সময় খুব সীমিত, আর অল্প কিছু বলে শেষ করে দিই। এরপরে মাইক্রোওয়েভের পরে তো আছে ইনফ্রারেড। সেই ইনফ্রারেডের ইউজ কোথায় বলতো? যেমন টিভি রিমোট। টিভি রিমোটে কি কাজ করা হয় বলতো? টিভি রিমোট দিয়ে আমরা দূরে বসেও টিভিকে অপারেট করতে পারি। কিভাবে অপারেট করে? রিমোটে সুইচটা টেপা হয়। রিমোটে সুইচ টিপলে ইনফ্রারেড তরঙ্গ দ্বারা টিভির সাথে ও কানেকশন তৈরি করে। সেই কিভাবে কানেকশন তৈরি করে? বিভিন্ন সুইচ দিয়ে, ধরো তুমি কোনো চ্যানেল চেঞ্জ করতে চাইছো বা সুইচ অন করতে চাইছো বা অফ করতে চাইছো, তার জন্য বিভিন্ন সিকোয়েন্স, বাইনারি সিকোয়েন্স মতো ফ্ল্যাশ লাইট অন আর অফ হয়। আর ওই টিভির মধ্যে একটা কন্ট্রোল ইউনিট থাকে, সেটা ওই অন অফ কে ডিটেক্ট করতে পারে। এই একই রকম প্রিন্সিপালে আমাদের অটোমেটিক যেরকম জলের কল থাকে, যার নিচে হাত দিলেই আমাদের জল পড়ে, ঠিক সেই সমস্ত প্রিন্সিপালেই ওই ইনফ্রারেড সেন্সর দিয়ে এগুলো কাজ করে। আরো নানা রকমের ডিটেক্টর থাকে, সেই সমস্ত ইনফ্রারেড সিগন্যাল দিয়ে কাজ করে, যে ইনফ্রারেড সিগন্যাল আমরা দেখতে পাই না, অথচ আছে। আর একটা জিনিস বলি, ব্লুটুথ। এই ব্লুটুথ কিভাবে কাজ করে বলতো? কিভাবে কাজ করে ম্যাম? ব্লুটুথ কাজ করে 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে, অর্থাৎ আমরা যে কমার্শিয়াল মাইক্রোওয়েভ ওভেন দেখলাম তার থেকে সামান্য একটু বেশি। এই ব্লুটুথ করে দুটি যন্ত্রের মাধ্যমে কানেকশন সৃষ্টি করে এই মাইক্রোওয়েভ রেঞ্জের ফ্রিকোয়েন্সি দ্বারা। এর মধ্যে দিয়ে লার্জ অ্যামাউন্টের ডেটা ট্রান্সফার হতে পারে, যার লিমিট হচ্ছে 2 মেগাবাইট অবধি হতে পারে। এছাড়াও নানা রকমের কাজ আমরা করতে পারি। ধরো আমরা মোবাইলে গান চালালাম, ব্লুটুথ এখানে শুনতে পাচ্ছি, কিন্তু এর রেঞ্জ খুব কম, ম্যাক্সিমাম 30 ফিট ডিস্টেন্স অবধি কাজ করে। ম্যাম, মেটাল ডিটেক্টর কিভাবে কাজ করে একটু বলবেন? ভেরি গুড। মেটাল ডিটেক্টর এখন সব জায়গায় ইউজ হয়। মেটাল ডিটেক্টর কিভাবে কাজ করে বলতো? একটু আগে আমরা যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কথা বললাম, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন দিয়ে মেটাল ডিটেক্টর কাজ করে। এই মেটাল ডিটেক্টরের মধ্যে থাকে একটি সার্চ কয়েল বা অনুসন্ধান কুণ্ডলী। এই অনুসন্ধান কুণ্ডলী থেকে একটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয়, যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা মাটিতে পাঠানো হয় বা উল্টো দিকে কোনো সেন্সরে পাঠানো হয়। এবার যদি তার মাঝখানে কোন রকম ধাতব বস্তু পড়ে, তাহলে কি হবে? সেই ধাতব বস্তুতে ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটি প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে আবার ফিরে আসবে এবং সেই ডিটেক্টরে বিপ বিপ করে শব্দ হবে। এই মেটাল ডিটেক্টর
প্রথম ব্যবহার করা হয়েছিল 1881 সালে। আলেকজান্ডার গ্রাহাম বেল, মানে যিনি টেলিফোনের আবিষ্কর্তা, তিনি প্রথম ব্যবহার করেছিলেন মেটাল ডিটেক্টর তৎকালীন আমেরিকান রাষ্ট্রপতি জেমস গারফিল্ডের শরীরে থাকা একটি বুলেট বের করার জন্য। তিনি একটি দুর্ঘটনায় বুলেট দ্বারা আহত হয়েছিলেন, কিন্তু তার এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল খুব দুঃখজনকভাবে এবং দুর্ভাগ্যবশত প্রেসিডেন্ট মারা যান। তো আজকে সময় সীমিত থাকার জন্য আমরা আলোচনা এখানেই শেষ করলাম। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান যারা এতক্ষণ শুনছিলে সবাইকে ধন্যবাদ। আজকে আমি ছিলাম বেথুন কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর রাখি পাল, আর আমার সাথে ছিল আমার ছাত্রীরা চিত্রলেখা দে, শ্রেয়া বন্দ্যোপাধ্যায়। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 6:44। যখন ঘরে আছে সোনা কেন মিছে কান্না মনপ্পুরম গোল্ড লোন সার্ভিস। পাথর থেকে